দিনের পর দিন না শরীর আর মন দুটোরই যেন বয়স বেড়ে চলছে। আগে যেখানে রাত দুটোয় ঘুমোতাম, এখন সেখানে রাত 12টার পরে ঘুমোলেই না সারা রাত সেরকমভাবে ঘুম হতে চায় না। 11টা 11:30টার মধ্যে ঘুমিয়ে পড়লে ঠিক আছে, তা না হলে একটু দেরি করলে রাত্রেবেলা আর ঘুম আসতে চায় না। আজকে সেরকমই একটা দিন। রাধে রাধে সবাইকে। আমি পৌশালী, পৌষ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আগেও বলেছি, আমার না রাতে ভালো করে ঘুম না হলে সকালবেলা উঠে কোনো রকম কাজেই যেন সেরকম এনার্জি পাই না। এমনিতেও ফ্রিজে একটু কম সবজি রয়েছে, তাই সকাল থেকে উঠে সবার আগে মাথায় এই চিন্তাটি ঘুরছে দুপুরবেলা চটজলদি কী রান্না করা যায়। কী রান্না করেছি সেটা তো একটু পরেই আপনাদেরকে দেখাচ্ছি। এখন কিন্তু উঠে ব্রাশ করে এদিকের কাজকর্মগুলো শুরু করে দিয়েছি। রুমের ভেতরে যে গাছগুলো থাকে সেগুলোকে একটু রোদে দিয়ে দিলাম, আর তার মধ্যেই কিন্তু আমি এদিকে ঘর ঝাড়ু মোছাটা সেরে নিয়েছি। প্রত্যেক দিনই তো আপনাদের সাথে ওই জিনিসগুলো শেয়ার করা হয়, তাই ভাবলাম আজকে একটুখানি বাদ দিই। ঝটপট করে নিজের মতো কাজ সেরে নিয়ে এদিকের কাজে লেগে পড়েছি। এখন অবধি মেয়ে আর ওর বাবা ঘুমোচ্ছে। ওরা ঘুমোলে না সকালবেলা কাজ করতে কী যে ভালো লাগে। মনে হয় 1 ঘন্টা কিংবা 1.5 ঘন্টার মধ্যে আমি বাড়ির সমস্ত কাজ সেরে ফেলবো। যাই হোক, এখানটায় কিন্তু কাল রাত্রিবেলা আমি ওই সোফার কাভারটা ধুয়ে দিয়েছিলাম। আজকাল করে মেয়ে বড় হওয়ার সাথে সাথে ঘরদোর এত নোংরা করছে, আমি সোফার কভারকে 1 সপ্তাহের বেশি যেন সোফাতে রাখতে পারি না। শুধু ভাবি যদি কভারটা না দিয়ে রাখতাম তাহলে এই সোফাটা বুঝিয়ে আজকে আমার আস্ত থাকতো না। তো কালকে রাত্রেবেলায় কোনো রকম জোগাড় করে আমি একটা পুরনো কভার লাগিয়ে দিয়েছি। ওটা এখন থাক, পরে আবার এই সাদাটা দেবো। সাদাটা দিলে না খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যাচ্ছে আর দেখতেও ভীষণ খারাপ লাগছে। তাছাড়া আমার মেয়ে না মাঝে মধ্যে এই কভারের ওপরে খুব খাবার লাগিয়ে দেয়, আর তার কারণেই বাড়িতে আরশোলা বলুন বা লাল পিঁপড়ের উপদ্রবটা খুব বেশি বেড়ে গিয়েছে। গরম পড়ার সাথে সাথে বাড়িতে এত কালো পিঁপড়ে বেড়ে গিয়েছে যে ওগুলো থেকে কিভাবে নিস্তার পাবো কিছুই বুঝে উঠতে পারছি না। এমনিতেই আমি পিঁপড়ে মারা খুব একটা বেশি পছন্দ করি না, সেই কারণে ওদেরকে যখন তখন ওই লক্ষণখড়ি দিয়ে মেরেও দিতে পারছি না। তো আপনাদের কাছে যদি কোনো সলিউশন থাকে যেখানে পিঁপড়েগুলোকে না মেরে ওদেরকে বাড়ি থেকে দূরে রাখা যায়, তাহলে আমাকে অবশ্যই জানাবেন। আর এই তো এখানটায় কিন্তু এখন গাছে জল দিয়ে নিচ্ছি। সকালবেলা উঠে গাছগুলোতে একটু জল দিয়ে দিলে না সকাল থেকে দুপুর অবধি যে ঝলমলে রোদ্দুরটা পায় তাতে কিন্তু গাছগুলো বেশ ভালোভাবে বেড়ে ওঠে। কিছুদিন আগে আমি নার্সারিতে গিয়েছিলাম, সেখানটায় গিয়ে কয়েকটা গাছ এনেছি। সেই গাছগুলোই আপনাদেরকে আজকে দেখাচ্ছি। যদিও এখানে সমস্ত গাছের নাম আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না। এমনিতে আমি সব গাছের নাম ঠিকঠাক জানি না। আগেও বলেছি আমি সব গাছের নাম একবারে জেনে আপনাদেরকে জানাবো। এবারে যখন নার্সারি গিয়েছিলাম ওখানকার ওনার আমাকে একটা ছোট্ট টিপস দিয়েছে, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। সেটা হলো বর্ষাকালের সময় না বর্ষার জল যদি কালেক্ট করে আমরা ইনডোর প্ল্যান্টসে দিই তাহলে নাকি গাছের গ্রোথও ভালো হয় আর গাছগুলো বেশ হেলদিও থাকে। তো আমি এবারে ভেবেছি বর্ষাকাল এলে প্রত্যেক দিনই আমি বালতিতে করে বর্ষার জল কালেক্ট করে এই গাছের গোড়াতে বর্ষার জল দেব। তাতে দেখি যদি ভালো গ্রোথ হয় তাহলে তো এই টিপসটা খুব উপকারী হলো। আর যারা আমাদের মতো গাছ ভালোবাসে তাদের জন্যও আশা করছি এই টিপসটা উপকারী হবে। স্নান করে সোজা চলে এসেছি ফ্রিজ হাতড়ানোর জন্য। ফ্রিজে কি আছে আর সেগুলো দিয়ে কি কি রান্না করতে পারি সেই সব চিন্তা ভাবনা করছি। তো চিন্তা করতে করতে ভাবলাম আজকে সকালবেলা একটু দই চিড়ে বানানো যাক। এই কলাগুলো না কালকেই পাশের বাড়ির আন্টি দিয়ে গিয়েছে আমার মেয়ের জন্য। কাঁঠালি কলা বাচ্চাদেরকে খাওয়ানো কিন্তু খুব ভালো। আমার মেয়ে আবার এই কলাগুলো খুব একটা বেশি খেতে চায় না। ওর মন করলে হয়তো খেয়ে নেবে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি ও খুব একটা বেশি পছন্দ করে না। তো ভাবলাম আজকে একদম দই কলা আর চিড়ে মেখে দিই। এখানটায় কিন্তু আমি চিনির বদলে একটুখানি গুড় ব্যবহার করেছি। এই গুড়গুলো না আমার বাড়ি থেকে এসেছিল। এটা কিন্তু একদম পাতলা ছিল। এটাকে যে ঘন করেছি তার ফলে কিন্তু একদম ঘন হয়ে বসে গিয়েছে, একটুখানি বেশি শক্ত হয়ে গিয়েছে আর কি। তো বাইরে রেখে দিয়েছি, ফ্রিজে রাখলে না একদম ইউজ করা যাচ্ছিল না। তো ওদেরকে খেতে দিয়ে আমি কিন্তু আমার কাজে লেগে পড়েছি। আমি এখন খাবো না, ভাবছি আমি একটুখানি পরে খাবো, কারণ এখনও পুজো দেওয়া হয়নি। ভাবছি পুজো দিয়ে একদম ব্রেকফাস্ট করবো। কালকে রাত্রেবেলা যে রুটিগুলো করে রেখেছিলাম সেই রুটিগুলোই এখন আমি পায়রা বা কাককে দিয়ে দিলাম, কারণ খুব বেশি রোদ্দুর হয়ে গেলে না রুটিগুলো একদম শক্ত হয়ে পাঁপড় ভাজার মতো হয়ে যায়, ওরা আর খেতে পারে না তখন। সেই কারণে চেষ্টা করি একদম সকাল সকাল যদি পারি রুটিটা দিয়ে দেওয়ার জন্য। আর এই তো এখানটায় কিন্তু এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ ওরা একটু আগে ঘুম থেকে উঠেছে। তো ভাবলাম আগে বিছানাটা গুছিয়ে নিই, তারপরে কাজবাজগুলো সারবো। বেডটা না নোংরা হয়ে থাকলে আমার আবার খুব একটা বেশি কাজে মন লাগে না। ভাবি কখন কাজের ফাঁকে গিয়ে বেডটা গুছিয়ে
গুছিয়ে দিয়ে আসবো, কারণ একটু পরেই তো ওরা আবার স্নান ধান করে বেডেই চলে যাবে। সেই কারণে ভাবলাম বেডটা গুছিয়ে দিই আর তারপরে রান্নাবান্নাটা সেরে নিই। আগের দিনই মটর ডাল দিয়ে একটু বড়া বানিয়েছিলাম আর বাদবাকি রেখে দিয়েছিলাম। ভেবেছিলাম আজকে একটু ঝোল বানিয়ে নেব, তো সেটাই বানাচ্ছি। মটর ডালগুলোকে বড় বড় বড়া আকারে ভেজে নেব আর আলু দিয়ে পাতলা করে একটা ঝোল বানিয়ে নেব। যেদিনে করে বাড়িতে সবজি থাকে না সেদিনে করে হয় এই বড়ার ঝোল, তা না হলে পাঁপড়ের তরকারি, এই ধরনের জিনিসপত্রই কিন্তু আমি বানিয়ে থাকি। আজকে আবার অনেক দিন পরে একটু হেয়ার কেয়ার আর স্কিন কেয়ার করার খুব ইচ্ছে হলো। যেহেতু আমি পার্লার যাওয়াটা খুব একটা বেশি পছন্দ করি না, সেই কারণে এই ধরনের জিনিসপত্রের জন্য কিন্তু আমি হোম রেমেডির উপরে খুব বেশি ভরসা করি। একদম যখন ছোট ছিলাম তখন থেকেই না আমি বাড়িতে বেসন মাখা, মুসুর ডাল বাটা মাখা, এই সমস্ত জিনিস করতাম। তখন তো বুঝতাম না এগুলো করলে কি হয়, তবে এখন বুঝি এগুলো কিন্তু স্কিনের জন্য খুবই ভালো। বাইরের কেমিক্যাল যদি ব্যবহার না করে আমরা রোজ এই ধরনের হোম রেমেডি দিয়ে আমাদের স্কিন বলুন বা হেয়ার বলুন এগুলো যত্ন রাখতে পারি, তাহলে অনেক দিন অবধি আমাদের স্কিন বা হেয়ার খুব ভালো থাকে আর আগের মতো জেল্লা ধরে রাখে। যাই হোক, বাকি কথাগুলোর ফাঁকে আমি আমার ফেস প্যাক আর হেয়ার প্যাকে কী কী দিয়েছি সেটা একটুখানি বলে দিই। আমি কিন্তু এখানটায় ফেস প্যাক বানাচ্ছি। প্রথমে আমি চালের গুঁড়ো দিয়েছি, মানে রাইস ফ্লোর যেটাকে বলে, তারপরে একটুখানি হলুদ আর একটুখানি দিয়েছি দই, টক দই। আর ওদিকে যে হেয়ার প্যাকটা বানাচ্ছি ওখানটায় ফ্ল্যাক্স সিডস দিয়েছি আর তারপরে 2-3 চামচ মতো দিয়েছি চালের ওই আটাটা। ওটা দিয়ে বেশ ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর ওদিকে কিন্তু তার ফাঁকে আমি ঝোলের জন্য গ্রেভিটাও বানিয়ে নিয়েছি আর ততক্ষণে আমার এই ফ্ল্যাক্সিড আর যে চালের আটাটা ছিল সেটা একদম ফুটে এরকম ঘন হয়ে এসেছে। এবারে এটাকে আমি একটা ছাঁকনিতে নিয়ে এরকমভাবে ছেঁকে নেব। দেখতেই পাচ্ছেন নিচে কিন্তু একদম থকথকে একটা জেল বেরিয়েছে। এটা কিন্তু চুলের জন্য খুবই ভালো একটা কন্ডিশনার। এমনিতেই না চালের আটা বলুন বা চালের জল, এগুলো কিন্তু আমাদের চুল হোক বা স্কিনের জন্য খুবই ভালো। এই যেমন এখন কোরিয়ান স্কিন কেয়ার প্রোডাক্টের এত বেশি ট্রেন্ড চলছে, সেখানটায় মাঝে মধ্যে আমি দেখেছি কিছু কিছু ভাইরাল প্রোডাক্টে চালকে ব্যবহার করতে। আবার কিছুদিন আগেই না আমি মাম্মাআর্থের একটা ফেস ওয়াশ ব্যবহার করেছিলাম, ওখানটায় চালের এক্সট্রাক্ট দেওয়া রয়েছে, লেখাই রয়েছে যে রাইস ফেস ওয়াশ বলে। তো যাই হোক, এখন কিন্তু ওগুলোকে রেডি করে আমি রেখে এসেছি। হেয়ার প্যাকটা ঠান্ডা হলে তারপরে একদম লাগিয়ে নেব। তার ফাঁকে কিন্তু রান্নাবান্নাগুলোও সেরে নিয়েছি, সেগুলো আর আজকে আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করা হলো না, কারণ ফোনটাতেও চার্জ ছিল না। ফোনটা চার্জে বসিয়েছিলাম, তার ফাঁকে রান্নাটা সেরে নিয়েছি। আর এই তো এদিকে কিন্তু মেয়ের যে খেলনার সেলফটা আছে না সেটা একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করতে গিয়ে দেখলাম আমার অ্যাকুয়ারিয়ামে 2টো মাছ একদম মারা গিয়েছে। দেখে খুব খারাপ লেগেছে। সঙ্গে সঙ্গে হাজব্যান্ডকে ডেকেছি, কারণ এত বড় অ্যাকুয়ারিয়াম আমি নিজে নামাতে পারবো না। আর মেয়ের এই খেলনার সেলফটাতে এত বেশি নোংরা হয়ে গিয়েছিল, তার সাথে ছিল প্রচুর পরিমাণে পিঁপড়ে। সেই কারণে অনেক দিন ধরে অদেখা করে রেখেছিলাম, আজকে ফাইনালি ভাবলাম একদম পরিষ্কার করে নেই। আর এখানটায় আমি অ্যাকুয়ারিয়ামটা একাই নামানোর চেষ্টা করছিলাম, তারপরে দেখলাম যে না, রিস্ক নিয়ে লাভ নেই। হাত থেকে পড়ে গিয়ে যদি কোনো কারণে ফেটে যায় তাহলে বেকার ওই অবলা প্রাণগুলোকে না কষ্ট দেওয়া হবে। সেই কারণে হাজব্যান্ডকেই ডাকা। তারপরে এই তো আমার কিন্তু এদিকের কাজটা হয়ে গিয়েছে আর আমি এখন জল রাখা জায়গাটা একটু ভালো করে মুছে নিচ্ছি। যেহেতু প্রত্যেক দিন এই জায়গাটাতে ঝাড়ু মোছা করা যায় না, সেই কারণে যখন নোংরা হয় তখনই পরিষ্কার করি। আগে তো রুটিন করে পরিষ্কার করতাম জানেন, তবে আজকাল না অন্যান্য কাজের ফাঁকে এই সমস্ত কাজগুলো করার আর সময় হয় না। সে কারণে 15 দিনে একবার বা যখন দেখি খুব বেশি নোংরা হয়ে গিয়েছে আশেপাশে, তখনই জায়গাটা টেনে একটু ভালো করে পরিষ্কার করে নিই। সময় বাড়ার সাথে সাথে কিন্তু আমাদের কাজগুলো প্রায়োরিটি পেতে থাকে। আগে সংসারের কাজগুলো যতটা গুছিয়ে করতাম, এখন হয়তো ততটা গুছিয়ে করতে পারি না, কারণ এখন আমার কাছে সবার প্রথম প্রায়োরিটি আমার সন্তান। ওকে অনেকটা বেশি করে সময় দিতে হয়, ওর সাথে থাকতে হয়। সেই কারণে এই ধরনের কাজগুলো আজকাল একটুখানি কম করে দিয়েছি। তো যাই হোক, এখন কিন্তু অ্যাকুয়ারিয়ামটা নিয়ে সোজা চলে এসেছি বাথরুমে। এই বড় অ্যাকুয়ারিয়ামটা না রান্নাঘরে পরিষ্কার করতে অনেক প্রবলেম হয়। এই বাথরুমে নিয়ে চলে এলে একটুখানি খোলামেলা জায়গা পাওয়া যায় আর ঝটপট করে করেও নেওয়া যায়। তো মেয়েও এখানটায় আসতে চাইছিল, যেহেতু ও স্নান করে নিয়েছি ওকে আর আনলাম না। আর যেই না ওকে মানা করেছি, ও ওদিকে ভীষণ কান্নাকাটি শুরু করেছে। তো ওর বাবাকে বলেছি ওকে কিছুক্ষণের জন্য শান্ত রাখো, আমি এদিকের কাজবাজগুলো সেরে তারপরে নিচ্ছি। আমি জানি না এই অনুভূতিটা শুধু আমার হয় না অন্যান্য মায়েদেরও হয়। বাচ্চা যখন কানের কাছে খুব কান্নাকাটি করে তখন অদ্ভুত ধরনের একটা ফিলিংস হয়। এক তো ভীষণ পরিমাণে মাথাটা খারাপ হয়, তার উপরন্তু না বাচ্চার উপরে মায়া হয়, মানে রাগ, অভিমান, মায়া সব কিছু মিলিয়ে মিশিয়ে এক অদ্ভুত ধরনের ফিলিংস হয়। তখন মনে
মনে হয় সব কাজ ছেড়ে আগে বাচ্চাটাকে গিয়ে শান্ত করি। বাচ্চাদের প্রসঙ্গে যখন কথাই হচ্ছে, এর আগের দিনের ভিডিওতে মাই ডেলি ওয়াইটি লাইভ থেকে দিদিভাই কমেন্ট করেছে, যে কমেন্টটা পড়ে আমার খুব ভালো লেগেছে। তো সেইখানটায় না দিদিভাই আমার একটা ছোট্ট মতামত জানতে চেয়েছে, তো সেই ব্যাপারেই আমি বলবো। যদিও পুরো কমেন্টটা পড়ে আমি এই মুহূর্তে শোনাতে পাচ্ছি না, সেই জন্য আমি আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো তার আগে আমি আমার আয়নার অবস্থাটা দেখাই। আমার মেয়ে প্রত্যেক দিনই আয়নাটাকে এইরকমভাবে নোংরা করে, আর একদিন ছাড়া যদি একদিন আমি পরিষ্কার করি না, এগুলো পরিষ্কার করতে অনেক সময় লাগে। একটু আগেই ও দই খাচ্ছিল, আর দই নিয়ে দুটো আয়নাতে এরকমভাবে ঘষে ঘষে নোংরা করেছে। তো যাই হোক, ওই কথাতেই ফেরা যাক। দিদিভাই জানতে চেয়েছে যে আমরা যে মাঝে মধ্যে আমাদের ভিডিওর মাঝখানে আমাদের বেবিদেরকে নিয়ে আসি, সেটা কি আমরা নিজেদের অজান্তে বেবিদের ক্ষতি করছি? তো সেই বিষয়ে আমার কি মতামত? আমি এখানটায় বলতে চাই, আমরা কিন্তু অজান্তে ক্ষতি করছি না, আমরা জানতে জানতেই বাচ্চাদের ক্ষতি করছি। এটা সম্পূর্ণ আমার একটা মতামত। আমি যখন প্রথম ভিডিও করতাম না, 6 মাস অবধি আমার মেয়েকে কখনোই ক্যামেরার সামনে আনিনি, কারণ আমার মন চায়নি। একটা মা হিসেবে বাচ্চার জন্য ভালো চিন্তা করাটা আমাদের সবার আগে জরুরি। আর আমরা যেহেতু আমাদের ভিডিওটাকে 10টা মানুষের সামনে আনছি, তো সেই জায়গাটাতে দাঁড়িয়ে আমার মাঝে মধ্যে মনে হয় যে 10টা মানুষের নজর আমার সন্তানের প্রতি সমান নাও হতে পারে। তো সেই জায়গাটাতে আমার সন্তানকে এই সমস্ত জায়গা থেকে দূরে রাখাটা আমার জন্য মনে হয় শ্রেয়। তো যাই হোক, এই বিষয়ে অনেকের অনেক ধরনের মতামত থাকতে পারে। যদি কারোর চ্যানেল বেবি রিলেটেড হয়, বাচ্চাদেরকে নিয়ে ভিডিও বানানো, ওদের অ্যাক্টিভিটি দেখানো হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ওদের বাবা মারা নিজেদের মতো চিন্তাভাবনা করে, নিজেদের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে বাচ্চাদেরকে ক্যামেরার সামনে আনতে পারে। সেটা কিন্তু প্রত্যেকটা মানুষের একটা ইন্ডিভিজুয়াল মতামত রয়েছে। তবে আমার চ্যানেল যেহেতু বাচ্চা রিলেটেড নয়, সেই কারণে আমি চেষ্টা করি আমার বাচ্চাকে যতটা সম্ভব কম দেখানোর জন্য। তারপরেও যেটুকু দেখাই আপনাদের ভালোবাসার জন্য দেখাই। তাছাড়াও আমার বাড়িতে আমার মা বাবা আমার ভিডিও দেখে, তো সেই জায়গাটায় আমার মেয়েকে দেখলে ওরা একটুখানি খুশি হয়, তো ওদের কথা চিন্তাভাবনা করেই কিন্তু আমি দেখাতাম। তবে এই মুহূর্তে যা কন্ডিশন, আমি চিন্তাভাবনা করেছি ওকে একটু ক্যামেরা থেকে দূরে রাখবো। এই সোশ্যাল মিডিয়ার না ভালো খারাপ দুটো দিকই রয়েছে। ও তো এখন অনেকটাই ছোট এই সমস্ত কিছু বোঝার জন্য, তো ও জানি না বড় হয়ে এই জিনিসটা পছন্দ করবে কি করবে না। তো সেই কারণেও আরও চিন্তাভাবনা করে ওকে একটু দূরে রাখা। আরও একটা জিনিস আমার সবসময় মনে হয়, সোশ্যাল মিডিয়া থেকে যদি কোনো বাচ্চা অনেক ছোট বয়স থেকে নেম ফেম পায়, অনেক মানুষের ভালোবাসা পায়, তাহলে কিন্তু বড় হয়ে ওর মধ্যে একটা ন্যাচারাল টেন্ডেন্সি চলে আসে যে সবাই ওকে ভালোবাসবে, সবাই ওর ব্যাপারে ভালো ভালো কথা বলবে। আর বড় হয়ে যখন সেই জিনিসটা পায় না, মানুষের কাছ থেকে ক্রিটিসিজম পায়, তখন কিন্তু সেই বাচ্চাগুলো অনেক সময় ডিপ্রেশনে চলে যায়। তো সেই কারণে না একটা নির্দিষ্ট বয়স অবধি বাচ্চাদেরকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখাটা আমার ক্ষেত্রে মনে হয় অনেকটা ভালো। তো এটা কিন্তু সম্পূর্ণ আমার মতামত। আপনাদের এই বিষয়ে কার কি মতামত অবশ্যই আমাকে জানাতে পারেন। জরুরি নয় যে আমার ওপিনিয়নের সাথে সবার ওপিনিয়ন ম্যাচ করবে। তো যাই হোক, আপনাদের ওপিনিয়ন অবশ্যই আমাকে জানাবেন। আর আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এখানটায় একটা স্ন্যাক্সও বানিয়ে নিচ্ছি। তো এই রেসিপিটা না কিছুদিন আগেই আমি ফেসবুকে বৃষ্টি বলে একজন ফুড ব্লগার আছে, তার চ্যানেলে দেখেছিলাম। প্রথমে কিন্তু কাঁচা আলুগুলোকে মিক্সারে ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি, তারপরে এর মধ্যে সুজি দিয়ে সেটাকে আবার ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি, তারপরে কিন্তু চালের গুঁড়ো দিয়েছি, আর অল্প একটুখানি জল মিশিয়ে এটাকে একদম পাতলা করে নিয়েছি। তো এই ব্যাটারটার মধ্যে কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের সবজি দিতে পারেন। আমার কাছে কিছুই ছিল না, সে কারণে একটু ধনেপাতা দিয়েছি। এর মধ্যে গাজর দেওয়া যায়, ক্যাপসিকাম দেওয়া যায়। তো এর মধ্যে একটু জিরে গুঁড়ো বা গোটা জিরে আর একটু চিলি ফ্লেক্স বা অরিগ্যানো, এই সমস্ত দিলে টেস্ট আরও বেশি ভালো হয়। যেহেতু আমার মেয়েকে দেবো, সেই কারণে খুব একটা বেশি এক্সপেরিমেন্ট করলাম না, শুধুমাত্র একটুখানি গোটা জিরে দিয়েছিলাম আর একটু লবণ দিয়েছি পরিমাণ মতো। তারপরে এটাকে 10-15 মিনিটের জন্য রেখে ধোসা তাওয়াতে এরকমভাবে ভেজে নিতে হবে। ব্যাটারটা যত পরিমাণে পাতলা হবে, ততই কিন্তু আপনার ধোসাটা অনেক বেশি ক্রিস্পি হবে। আর এই তো ফাইনালি এখন একটুখানি ডিটক্স ওয়াটার বানিয়ে নিচ্ছি। বেশ কিছুদিন হলো আমি চেষ্টা করছি প্রত্যেক দিনই এরকম 1 লিটার ডিটক্স ওয়াটার খাওয়ার জন্য। তো আজকে একটুখানি লেবু আর গ্রেটেড বিট দিয়ে ডিটক্স ওয়াটার বানাচ্ছি। ডিটক্স ওয়াটারে কিন্তু বিভিন্ন ধরনের রেসিপি থাকে। এই গরমের সময় ডিটক্স ওয়াটার খাওয়া খুবই ভালো। আর এটাকে বানিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে খাওয়া যায় না, আমি বেশিরভাগ ক্ষেত্রে রাতে বানিয়ে সকালে খাই। আজকে যেরকম আমি বিকেলের দিকে বানাচ্ছি, এটা আমি আজ রাত থেকে খাওয়া শুরু করব, কাল সকাল অবধি আর কি। আর এই ডিটক্স ওয়াটার না ওয়েট লসের ক্ষেত্রেও অনেক বেশি হেল্পফুল। তো আপনাদের যদি এরকম ধরনের রেসিপি চাই এই গরমের সময়, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি প্রত্যেক দিন নতুন নতুন ধরনের ডিটক্স ওয়াটার আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আর একটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন। টাটা।